আমরা যদি ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস না বলে যদি জাতীয় দিবস বলি, আর ১৬ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস না বলে যদি স্বাধীনতা দিবস বলি, তাহলে কি সমস্যা? মানে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস নাকি স্বাধীনতা দিবস? আমরা কি ওই দিন স্বাধীন হয়েছিলাম নাকি ২৬শে মার্চ স্বাধীন হয়েছিলাম? এত সহজ না কিন্তু বিষয়টা। আমি যতটা সহজে কথাটা উচ্চারণ করলাম, এই ১৬ই ডিসেম্বরকে স্বাধীনতা দিবস বলা এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য কি? ১৯৭১ সালের যুদ্ধটাকে এখন তো কেউ কেউ প্রতিরোধ যুদ্ধও বলছে। আমার যদি জন্ম না হতো তাতেও পৃথিবীর কোনো ক্ষতি হতো না, বা আমি যদি জীবনে কোনো কিছু যদি না লিখতাম তাতেও পৃথিবীর কোনো ক্ষতি হতো না। পৃথিবীর মতো করেই চলতো। কিন্তু পৃথিবীতে বাটারফ্লাই ইফেক্ট বলেও একটা কথা আছে। একটা পুকুরে যখন আমরা ঢিল নিক্ষেপ করি, তখন ওই ঢিলের জায়গাটাতে যে ঢেউটা তৈরি হয়, ওই ঢেউটা ক্রমশ পুকুরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। আমি যখন একটা লেখা লিখছি, তাৎক্ষণিকভাবে মনে হতে পারে এটা অনর্থক, কিন্তু শেষ পর্যন্ত অন্তত ১,০০০ মানুষও এই লেখাটা পড়ে তাদের মতাদর্শ পরিবর্তন করছেন। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই বুকওয়ামের বিশেষ আয়োজন দ্য বুকওয়াম পডকাস্টে। দর্শক, আজকে আমরা আলাপ করব রাজনৈতিক কলাম নিয়ে। আর সেই সুবাদে আজকে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন তিনি কবি ও রাজনৈতিক বিশ্লেষক আখতারুজ্জামান আজাদ। আজাদ ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি, আমিও ভালো আছি। আজকে আমাদের আলাপের বিষয় হচ্ছে কি রাজনৈতিক কলাম। প্রথমে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কি, রাজনৈতিক কলাম লেখার ক্ষেত্রে যে বিষয় নির্বাচনের সময় আপনি কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখেন? বিষয় নির্বাচনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আমি ব্যক্তিগতভাবে মাথায় রাখি, কয়েক ধরনের ধারা আছে বিষয় নির্বাচনের ক্ষেত্রে। বিষয় নির্বাচনটা কিভাবে হবে এটার তো হঠাৎ করে হয় না। দীর্ঘদিনের পরিকল্পনা থেকে কখনো কখনো হয়, আবার কখনো হঠাৎ করে হয়। দেশে যখন তুমুল আলোচিত চাঞ্চল্যকর দেশ বিদেশ উল্টে ফেলার মতো কোনো ঘটনা যখন ঘটে, তখন আসলে যুগের বা সময়ের দাবি মেটানোর জন্য, নিজেকে সময়ের সাথে প্রাসঙ্গিক রাখার জন্য ওই ব্যাপারে কিছু বক্তব্য রাখতে হয়, অথবা নিজেকে অপ্রাসঙ্গিক হয়ে যেতে হয় একটা সময়। আচ্ছা। এইটা হচ্ছে জনপ্রিয় ধারা বা পপ ধারা বিষয় নির্বাচনের। আচ্ছা। কারণ আমি এই বিষয়টার সাথে প্রাসঙ্গিক যদি নিজেকে যদি না রাখি, তাহলে আমি কালের গর্ভে হারিয়ে যেতে পারি, আমি আলোচনার বাইরে চলে যেতে পারি, একদম। আমার বাজার মূল্য কমে যেতে পারে, এই ধরনের একটা বিষয় থাকে। এটাকে সাধারণত আমরা একটা সস্তা বিষয় বলে গণ্য করি। যদি আমরা চলমান কোনো একটা বিষয়ে আমার ভীষণ রকমের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, এই কথাগুলো না বললে আমার মানসিক অশান্তি তৈরি হবে, এবং ব্যক্তিগতভাবে মনে করি আমি এই কথাগুলো না বললে পৃথিবীর ক্ষতি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার যখন আমার মাথার মধ্যে যখন প্রথিত হয়, আচ্ছা। তখন আমি মনে করি যে এই চলমান সমসাময়িক ইস্যুটার উপরে আমার লেখা উচিত, লিখি। আমি এই ব্যাপারটা অনেক সময় মাথায় রাখি। আরেকটা ব্যাপার মাথায় যেটা রাখি সেটা হচ্ছে যে, বছরের পর বছর ধরে কোনো কোনো ব্যাপার নিয়ে চিন্তা করি যে এই ব্যাপারটা নিয়ে আমি লিখব কিনা। মাসের পর মাস ধরে আমি বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে, বিভিন্ন জায়গায় ফোন করে তথ্য জানার চেষ্টা করি, পুরনো বই কেনার চেষ্টা করি, অথবা নতুন বই কেনার চেষ্টা করি যে অমুক বিষয়টাতে আমি লিখব। সপ্তাহের পর সপ্তাহ ধরে আমি চিন্তা করি এবার বুঝি আমার লেখার সময় হলো। কারণ না লিখে আর পারছি না, না লিখলে তীব্র অশান্তি তৈরি হচ্ছে, তখনই তো লিখতে বসি। এরপরে দিনের পর দিন, প্রথমে এর আগে তো সপ্তাহের পর সপ্তাহ বললাম, এরপরে দিনের পর দিন এবং ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করি কখন আমার আঙুলটা লেখার উপযোগী হবে। আঙুলটা লেখার উপযোগী হবে এরকমের কিছু মৌলিক কিছু বিষয় থাকে, যে মৌলিক বিষয়গুলো মানুষের ভুল বোঝাবুঝি, যে বিষয় নিয়ে বিতর্ক চলছে, ভুল বোঝাবুঝি চলছে, বা যে রাজনৈতিক শক্তিটাকে আমি পছন্দ করি না, তারা ভুল বয়ান প্রচার করে চলছে, ওই বয়ানটাকে খণ্ডন করা দরকার। সেটা হতে পারে কয়েক বছর ধরে আমি চিন্তা করছি, এরকমের কিছু বিষয় আমি নির্বাচন করি। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, কেউ কেউ বলে থাকেন যে শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চের রাতে গ্রেপ্তার বরণ না করে বরং ভারতে চলে গিয়ে যদি গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতেন তাহলে ভালো হতো। এখন ওটা ভালো হতো নাকি শেখ মুজিবুর রহমান যেটা করেছেন সেটা ভালো হয়েছে, এটা কিন্তু একটা জাতির জন্য গুরুত্বপূর্ণ মৌলিক একটা প্রশ্ন। অবশ্যই। বা তিনি যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন বা বাকশাল গঠন করেছিলেন, সেটা কি যৌক্তিক ছিল না অযৌক্তিক ছিল, এটা কিন্তু যে কোনো সময় আলোচনা করা যায়। এটার জন্য ভাইরাল কোনো কিছু ঘটতে হয় না। এখন এটা নিয়ে আমি আলোচনা করব কিনা, এই জন্য কিন্তু আমাকে কয়েক বছর ধরে অনেক সময় আমি চিন্তা করি। আচ্ছা। বা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য কি? ১৯৭১ সালের যুদ্ধটাকে এখন তো কেউ কেউ প্রতিরোধ যুদ্ধ বলছে, এটা মূলত মুক্তিযুদ্ধ।
এখন এই মুক্তিযুদ্ধকে স্বাধীনতা যুদ্ধ যারা বলে তারা আসলে কি কি ভুল করছে, বা এখন যে এই যে অধুনা এক শ্রেণীর লোক বলে বেড়াচ্ছেন যে এটাকে প্রতিরোধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ, প্রতিরোধ যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের মধ্যে তফাৎটা কি? এটাও কিন্তু একটা মৌলিক প্রশ্ন। এটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে না বললে পাঠক কিন্তু বুঝবেন না অনেক সময়। যারা বোঝেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা না বোঝেন, বিশেষত যাদের বয়স আমার চাইতে কম, আরেকটা মৌলিক প্রশ্নের প্রাদুর্ভাব বা আবির্ভাব এখানে ঘটতে পারে। সেটা হচ্ছে যে আমরা যদি 26শে মার্চকে স্বাধীনতা দিবস না বলে যদি জাতীয় দিবস বলি, আর 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস না বলে যদি স্বাধীনতা দিবস বলি, তাহলে কি সমস্যা? মানে 16ই ডিসেম্বর বিজয় দিবস নাকি স্বাধীনতা দিবস? আমরা কি ওই দিন স্বাধীন হয়েছিলাম নাকি 26শে মার্চ স্বাধীন হয়েছিলাম? এটা একটা অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না? অবশ্যই। এত সহজ না কিন্তু বিষয়টা। আমি যতটা সহজে কথাটা উচ্চারণ করলাম, এই 16ই ডিসেম্বরকে স্বাধীনতা দিবস বলা এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। সেটার পিছনে কি ষড়যন্ত্র কাজ করছে সেটা নিশ্চয়ই আমাদের আজকের আলোচনার বিষয় না। কিন্তু আমি এটুকু বলতে পারি, এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু আমি কথা এখানে বললাম, কথাগুলোকে আপাত দৃষ্টিতে খুব হালকা মনে হলেও অত্যন্ত গভীর থেকে গভীরতর জায়গায় গিয়ে চিন্তা করে একেবারে দিনের পর দিন গবেষণা করে লিখতে হয়। অবশ্যই এই রকমের যে ঐতিহাসিক অনিবার্য কিছু মৌলিক প্রশ্ন থাকে, এই বিষয়গুলো মাঝে মাঝে আমি লিখি। তবে বছরের পর বছর ধরে চিন্তা ভাবনা করতে 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 অনেক সময় ক্লান্তি চলে আসে, অনেক সময় বিষয়গুলো মাথা থেকে বের হয়ে যায়। তো এরকমের 2-3টা বিষয় আমি মাথায় রাখি। একটা হচ্ছে সমসাময়িক আলোচিত বিষয়বস্তু, তবে সেখানে আমার যদি বলার মতো কিছু না থাকে আমি চুপ করে থাকি। তখন লোকজন ভাবে যে আমি টাকা খেয়ে চুপ করে আছি। আর যখন আমি লিখি তখন অন্য একটা পক্ষ ভাবে আমি টাকা খেয়ে লিখছি। অর্থাৎ আমি লিখলেও টাকা খেয়ে লিখছি, আর না লিখলেও টাকা খেয়ে চুপ করে আছি, এরকম একটা বিষয় থাকে। তো মূলত বিষয় নির্বাচনের সময় আমি যে 2-3টা বিষয় মাথায় রাখি, একটা হচ্ছে সমসাময়িক ইস্যু, আর একটা হচ্ছে ঐতিহাসিক অনিবার্য মৌলিক ইস্যু। এটা মাথায় রাখি আমি। খুবই গুরুত্বপূর্ণ ভাবে। কেমন উত্তর দিলাম? হ্যাঁ, উত্তর খুবই ভালো হয়েছে এবং আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। আমি ভিন্ন একটি প্রশ্নে আসতে চাচ্ছি। আমি এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক কলাম লিখতে গেলে আসলে কি কি ঝুঁকি তৈরি হয়? রাজনৈতিক কলাম লেখাটাই হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ কাজ। আচ্ছা এবং যে ব্যক্তি একবার রাজনৈতিক কলাম লিখতে সিদ্ধহস্ত হয়ে গেছেন বা অভ্যস্ত হয়ে গেছেন, আচ্ছা তার গোটা জীবনটা হচ্ছে ঝুঁকির প্রতিশব্দ। তার প্রতি পদে পদে ঝুঁকি, এবং প্রতিটা নিঃশ্বাসে তাকে অপেক্ষা করতে হয় যে ঘরের দরজায় যে কড়াটা নাড়ছে কেউ, সেটা কি পরিচ্ছন্নতা কর্মী, নিজের পরিবারের কোনো সদস্য, নাকি বিশেষ বাহিনীর কেউ, নাকি এমন গোষ্ঠীর কেউ যে পৃথিবী থেকে সমূলে বিদায় করে দেওয়ার জন্য এসেছে। এরকম নানাবিধ ঝুঁকি নিয়েই আসলে জীবনটাকে চালাতে হয়। আচ্ছা এটা হয় কি, লেখার ক্ষেত্রে নানান রকমের রেড লাইন থাকে। যেমন মুক্তিযুদ্ধ নিয়ে লেখার সময় এমন কিছু সীমারেখা আছে যে এই সীমারেখার বাইরে লিখলে কোনো একটা গোষ্ঠী পৃথিবী থেকে বিদায় করে দেবে, অথবা মামলা করে জেলে পুরবে। ধর্মীয় রাজনীতি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেক সময় আমরা ধর্মের সমালোচনা করে ফেলি। অনেক সময় এরকমের একটা বিষয় হয়ে যায়। ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে কথা বলতে গেলে সেটা যেন ধর্ম পর্যন্ত আঘাতটা যাতে চলে না যায়, এটা হচ্ছে একটা রেড লাইন। কোনো ক্রমে যদি ওখানে যদি একটা রেড লাইন কেউ যদি অতিক্রম করে ফেলে, যে কোনো একটা শব্দ বা বাক্যকে যদি ধর্মানুভূতিতে আঘাতের আওতায় যদি নিয়ে আসা যায়, তাহলে ওই লেখকের জীবন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, গোটা জীবনই কিন্তু। মানে সে ভবলীলা তার সাঙ্গ হতে পারে এরকমের বিষয় ক্ষেত্রে। আর একজন রাজনৈতিক কলামিস্ট যদি চাকরিজীবী হন, তাহলে তিনি চাকরি থেকে তো বরখাস্ত হতে পারেন, যে কোনো সময় তার জীবিকাটাই বন্ধ হয়ে যাবে। অথবা তিনি যদি ব্যবসায়ী হন, তাহলে যেসব জায়গায় তার ব্যবসা আছে, সংশ্লিষ্ট সরকার তার ওই ব্যবসাগুলো নষ্ট করে দিতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, রাস্তাঘাটেও কিন্তু এখন লেখক, কবি, সাহিত্যিকরা শারীরিকভাবে অনেক সময় লাঞ্ছিত হন। তো একটা রাজনৈতিক কলাম লেখার সময় বিভিন্ন কিছু মাথায় রাখতে হয়, যে আমার নির্দিষ্ট কোনো শব্দ যেন রেড লাইন অতিক্রম না করে, আমার নির্দিষ্ট কোনো বাক্য যেন ধর্মানুভূতিতে এমন কোনো আঘাত না দেয় যেটা আমার মৃত্যুর কারণ হতে পারে, এটা কোনো একটা গোষ্ঠী ফতোয়া দিতে পারে, মামলা করতে পারে, ব্লাসফেমির আন্ডারে মামলা করতে পারে। এখন তো মামলা করা খুব সহজ। আমি ভাত খাই এই বাক্যটা উচ্চারণ করলেও মামলা করা সম্ভব। কিভাবে সম্ভব আমি ব্যাখ্যা করি। আপনি যে আমি ভাত খাই কথাটি লিখেছেন, যারা ভাত খেতে পায় না তাদের অনুভূতিতে, ক্ষুধা অনুভূতিতে আপনি আঘাত দিয়েছেন। আপনি যে ভাত খাওয়ার ছবিটা যে আপলোড করেছেন, যারা ভাত খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, আপনি তাদের অন্তরে আঘাত করেছেন, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আপনার ভাত খাওয়ার দৃশ্য দেখে। অতএব আপনার বিরুদ্ধে একটা মামলা করে দিতে পারি। সেই মামলায় শাস্তি হোক বা না হোক, তদন্তে কোনো কিছু পাওয়া যাক বা না যাক, অন্তত কয়েকবার তো
থানায় যেতে হবে, এজলাসে যেতে হবে, দুই একবার রিমান্ডে যাওয়া লাগতে পারে, ভাত কেন আপনি খেলেন, এরকমের নানাবিধ ঝুঁকির কথা মাথায় রেখে অর্থাৎ জীবনহানি, মামলা, শারীরিক হামলা, চাকরিচ্যুতি, ব্যবসা বাণিজ্য থেকে অব্যাহতি এবং আরও নানান রকমের সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা সবাই তো সামাজিক জীব, পারিবারিক জীব, পরিবারের সদস্যরাও কিন্তু সবসময় সতর্কতা জারি করে রাখে যে মানে ঘরে রেখে বোনের মোষ তাড়ানোর দরকার নেই। তারপরে জীবনসঙ্গী যাদের আছে তাদেরও তো নানান রকমের বিষয়ের দিক মাথায় রাখতে হয় যে আমি না হয় একা, লিখলে আমার না হয় তেমন কিছু হবে না, কিন্তু আমার যিনি জীবনসঙ্গী আছেন তারও তো কর্মক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। অর্থাৎ বাংলাদেশে একজন মানুষ রাজনৈতিক মতামত দিলে তিনি রাজনীতির সাথে নিজে সম্পৃক্ত না, কিন্তু রাজনৈতিক মতামত দিচ্ছেন, তার গোটা জীবনটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি ঝুঁকির মধ্যেই থাকেন। ঝুঁকি বহির্ভূত একটা দিনও একজন রাজনৈতিক কলামিস্ট কাটাতে পারেন না। সেই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন এসেই যায়, এই যে ঝুঁকিগুলো আছে বা ঝুঁকি আছে বা মোকাবেলা করতে হয়, আপনি কিভাবে মোকাবেলা করেন? অ্যান্টিবায়োটিক ঔষধ যদি বিনা প্রেসক্রিপশনে কোনো ব্যক্তি যদি সেবন করে, অথবা তার যে নিয়মে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করার কথা ওই নিয়মে যদি সেবন না করে, পরবর্তীতে তার শরীরে কিন্তু অ্যান্টিবায়োটিক আর কাজ করে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। ঠিক তেমনিভাবে একজন রাজনৈতিক কলামিস্টকে ধৈর্যের মূর্ত প্রতীক হতে হয়, ধৈর্যের পাহাড় হতে হয়, ধৈর্যের কাঞ্চনজঙ্ঘা হতে হয়। আচ্ছা, তাকে যত আক্রমণ করা হোক, বাবা মা তুলে গালিগালাজ করা হোক, তার চরিত্র হনন করা হোক, তার নামে অপপ্রচার করা হোক, তার নামে নামে বেনামে যে যতভাবে গালিগালাজ করুক, তাকে যতভাবে হুমকি দিক, তিনি পর্বতের মতো নিশ্চল তাকে থাকতে হয়। একদম। এখন আমি যদি বলি যে আমি পর্বতের মতো নিশ্চল হয়ে গেছি, এটা তো আত্মপ্রচার করা হয়, নিজেকে পর্বত বলে ফেলা হয়। তো আমি মোটামুটি এখন মানসিকভাবে অনেকটাই জড়পদার্থ হয়ে গেছি। আমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছি, গালিগালাজ রেজিস্ট্যান্ট হয়ে গেছি, আক্রমণ প্রুফ হয়ে গেছি। এখন কোনো আক্রমণ কি আর আক্রমণ বলে মনে হয় না। এভাবে একটা মানসিক দৃঢ়তা তৈরি। আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ যখন হুমকি ধামকি দিয়েছে, আমি সবসময় চেষ্টা করেছি হুমকির বিপরীতে তাদের সাথে আলোচনা করতে। অতীতে যে 15-16 বছর একটি সরকার ক্ষমতায় ছিল, ওই সরকারের আমলে আমার কাছে যখন হুমকি ধামকি এসেছে, হুমকি ধামকিগুলোর কথা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি জানতে দিইনি, কিন্তু ভেতরে ভেতরে আলোচনা করেছি যে আমার উপরে আপনার কি নিয়ে রাগ, আপনি যে আমার নামে মামলা মোকদ্দমা। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল, আমি সেই শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, এবং যে শিক্ষককে নিয়ে আমি সমালোচনা করার কারণে মামলা হওয়ার উপক্রম হয়েছিল, আমি তাতে সবার সাথে আলোচনা করেছি। সবার সাথে আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা মামলাটা আর করবেন না। অর্থাৎ সামান্য একটু আলোচনা করে যদি একটা মামলা থেকে নিবৃত্ত থাকা যায়, আমি তো সেই পদ্ধতি অবলম্বন করবো। কাহাতক মামলা সহ্য হয়, কেন একটা মামলার পথে আমি যাব? এরকম দেখা যায় অনেকের সাথে আলোচনা করেছি, অনেককে জিজ্ঞেস করেছি যে আমার উপরে এত ক্ষোভ কেন। আহ, অনেককে আবার ব্যাখ্যা দিয়েছি যে আমি এই এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলেছি। আমি যখনই যার সাথে কথা বলতে গেছি, তারা মামলার পথ থেকে দূরে সরে এসেছেন। আর আমার একটা ভালো কনভিন্সিং পাওয়ার আছে। আমার সাথে কেউ যখন কথা বলে, তখন আমার লেখা পড়ে যে রাগটা বা যে ক্রোধটা আমার উপরে তৈরি হয়, আমার সাথে কথা বলার পরে ওই ক্রোধটা থাকে না। এবং এরকমের অনেক সময় আলোচনার মাধ্যমে সমাধান করেছি, অনেক সময় উপেক্ষা করেছি। আর হত্যার হুমকিও বিভিন্ন সময়ে ছিল। কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, সে কথা আমি এখানে বলতে চাই না। আচ্ছা, সেটাই ভালো। কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, সে কথা বলতে চাই না, কারণ বলতে গেলে নেতিবাচক কথা যদি আমি বলতে চাই, তাহলে ওই নেতিবাচকতার পুনরাবৃত্তি আরো বেশি বেশি হবে। একদম তাই। তো এইসব মানে কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, এসব কথা বলে এখানে আমি নিজেকে একটু গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য এগুলো যদি বলে ফেলি, তাহলে আরো বড় ধরনের সমস্যার উপক্রম হতে হবে। এই যে আমি এই মুহূর্তে আপনার সামনে যে সংযমে পরিচয় দিলাম, যে বললাম না যে কারা কি করেছিল, এই সংযমটার কারণেই আমি মোটামুটি এখনো পর্যন্ত টিকে আছি। এই সংযমটা আমি যদি অতিক্রম করে ফেলি, এই রেড লাইনটা আমি যদি অতিক্রম করে ফেলি, তাহলে আমি আর কোনোদিন লিখতে পারবো না। কিছু কিছু বিষয় আছে যেগুলো গোপন রাখতে হয়, অপ্রকাশিত রাখতে হয়। একটা কথা আছে যে সব কথা বলে দেয় পাগলে। একজন ব্যক্তি যখন সমস্ত কথা যখন বলে দেন, তখন তার কোনো কথাকেই মানুষ আর বিশ্বাস করে না, তার কথাকে প্রলাপ মনে হয়। এই যে সমস্ত কথা বলে দিচ্ছি না, এই যে মানুষের সাথে আলোচনা করছি, এই যে মানুষকে ব্যাখ্যা দিচ্ছি, এই যে আমি নিজে প্রশ্ন করে জানতে চাচ্ছি যে আপনি আমার উপরে কেন ক্রুদ্ধ, এই ধরনের
ব্যবস্থাদির মাধ্যমেই আমি এই ঝুঁকিগুলো মোকাবেলা করি। এখন পর্যন্ত খুব বড় ধরনের ঝুঁকি আসেনি, অর্থাৎ শারীরিক হামলার শিকার হয়নি, মামলাও আমার বিরুদ্ধে হয়নি। আর আমার জীবনহানি যে হয়নি সেটার তো আপনি প্রমাণ আপনি সচক্ষে দেখতে হ্যাঁ পাচ্ছেন ভাই, যে অবশ্যই। আপনার সামনে আমি রীতিমতো একদলা মাংসপিণ্ড হয়ে বসে আছি। এখন পর্যন্ত আমি আমার জানা মতে আমি এখন পর্যন্ত মারা যাইনি। হ্যাঁ, এই অবশ্যই হচ্ছে সেটাই। অবস্থা। সেজন্যই আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে গিয়ে বেঁচে আছি বলে প্রশ্ন করতে চাচ্ছেন? অবশ্যই বেঁচে আছেন বলেই প্রশ্ন করতে চাই। কারণ একটু ডিফিকাল্ট প্রশ্ন করব এখন। প্রশ্নটি হচ্ছে গিয়ে অরাজনৈতিক সরকারের আমলে কলাম লেখা এবং রাজনৈতিক সরকারের আমলে কলাম লেখার মাঝে কি পার্থক্য আপনি উপলব্ধি করলেন? বা আপনি করেন বা আপনি কি লক্ষ্য করেন? আমি তো রাজনৈতিক লেখালেখি প্রায় ২১ বছরের বেশি হলো আরকি। হ্যাঁ। ২১ বছর হয়ে গেছে ২০০৪ থেকে। আমি অরাজনৈতিক সরকার দেখেছি দুটো। হুম, একটা হচ্ছে ফখরুদ্দিন সরকার আর একটা হচ্ছে ইউনূস সরকার। ফখরুদ্দিন সরকারের আমলে আমি তো কলামিস্ট ছিলাম না, বিদ্রূপ লেখা লিখতাম রাজনৈতিক। বিদ্রূপ লেখা লিখতাম বিভিন্ন পত্র-পত্রিকায়। বিশেষত অরাজনৈতিক সরকার তো বর্তমান অন্তর্বর্তী বা ইউনূস সরকার যেটা, এটাকে আমরা অরাজনৈতিক সরকার বলতে পারি। আর কলাম তো মূলত আওয়ামী লীগের আমলে লিখেছি আর বিএনপির আমলে ২-১ বছর লিখেছিলাম। রাজনৈতিক সরকারের আমলে কলাম লেখার সবচেয়ে বড় যে সুবিধা, সেই সুবিধার জায়গাটা হচ্ছে যে ঘটনা প্রবাহগুলো প্যারালাল বা সমান্তরালভাবে ঘটে চলছে। ভবিষ্যৎবাণী করা যায় যে এই ঘটনার প্রেক্ষিতে এটা হবে, এই ঘটনাটা এই ঘটনার প্রেক্ষিতে ঘটেছে, এই কারণে ঘটেছে। মোটামুটি সহজবোধ্যভাবেই লেখা যায় এবং যারা পড়বেন তারাও তাদের মাথার মধ্যে দিয়ে যাবে, তাদের মাথার উপর দিয়ে যাবে না। ব্যাপারটা খুব সহজ এবং স্বাভাবিক। ৫ বছর পরে এই সরকার আর থাকবে না, মানে নতুন করে নির্বাচন হবে, নির্বাচনের পরে বিদায় হতেও পারে, নাও হতে পারে, এরকম একটা নিশ্চয়তা থাকে। যখন একটা সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যায়, সরকারটা কতদিন থাকবে এটা একটা নিশ্চয়তা থাকে, তখন কলাম লেখাটা একটু সহজ এবং স্বাভাবিক হয়। চিন্তা ভাবনা করতে মানসিক পরিশ্রম কম হয়। কিন্তু যখন একটা অরাজনৈতিক সরকার থাকে তখন কিন্তু ক্ষমতাসীন সবাই, যেমন বর্তমানে জামায়াত ইসলামীও ক্ষমতাসীন, বিএনপিও ক্ষমতাসীন, নাগরিক পার্টিও ক্ষমতাসীন, এমনকি ইসলামী ঐক্যজোটও ক্ষমতাসীন। এখন সবাই ক্ষমতাসীন। যখন একটা অরাজনৈতিক সরকার থাকে তখন একদম দুর্বলতম যে রাজনৈতিক কর্মীটা, সেও বাঘের মতো গর্জন করে ওঠে, সে অজগরের মতো ফোঁস করে ওঠে, ঈগলের মতো সে ক্ষিপ্র গতিতে সে উড়ে বেড়ায়। নির্বাচনটা হয়ে গেলে সে আর ক্ষিপ্র গতিতে থাকতে পারবে না। অরাজনৈতিক সরকারের আমলে রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে অনিশ্চয়তা। এই ঘটনার পেছনে দায়ী কে সেটা যেমন খুঁজে বের করা যায় না। এই ঘটনার দায়ভার আমি কার উপর চাপাবো? দায়ভার তো চাপাতে হয় কারো না কারো উপর, রাজনৈতিক কলাম লিখতে গেলে বা বিশ্লেষণ করতে গেলে। এই ঘটনার পেছনে দায়ী কে? আমি সেটা আসলে খুব একটা বুঝে উঠতে পারি না। এই ঘটনার দায়ভার আমি কার উপরে চাপাবো? সরকারের উপরে চাপাবো? ডক্টর ইউনূস তো এই দায়টা নেবেন না। আমি কি তারেক রহমানের উপরে চাপাবো? তিনিও এই দায়টা নেবেন না। তিনি বলবেন যে আমি তো ক্ষমতায় নেই। আমি কি ডাক্তার শফিকুর রহমানের উপরে দায় চাপাবো? তিনি তো বলবেন আমি তো আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় নেই। আমি কি ইসলামী ঐক্যজোটের যে চরমনের পীর আছে আমি কি তার উপরে কি চাপাবো? আমি কি নাগরিক পার্টির নাহিদের উপরে দায় চাপাবো? নাহিদ তো আপনিও। আপনার উপরে দায় চাপানে বলবেন যে আমি নাহিদ ইসলাম নই, আমি নাহিদ বাদশাহ। আর নাহিদ ইসলামের উপর দায় চাপাতে বললে আমরা নবগঠিত দল, আমরা কি জানি। অর্থাৎ এই যে একটা হযবরল পরিস্থিতি, কাকে দায় দিব বা এই ঘটনার পেছনে দায় কার সেটা যেমন বলতে পারছি না, এই সরকার কবে বিদায় হবে সেটা জানি না, নির্বাচন আদৌ হবে কিনা সেটা যেহেতু জানি না, অর্থাৎ যেহেতু কিছুই জানি না, এমনকি নির্বাচন হবে কিনা এটা প্রধান উপদেষ্টাও জানেন কিনা সন্দেহ আছে। এটা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো সত্তাই এই প্রশ্নের উত্তর জানে না, সেনা প্রধানও জানে না। আমার মনে হয় হিলারি ক্লিনটনকে জিজ্ঞেস করলে তিনিও জানেন না, ডোনাল্ড ট্রাম্পও জানেন না। জাতিসংঘের মহাসচিবের বর্তমানে নাম কি আমি সেটা জানি না। আর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হয়তো জেনে থাকতে পারে না। অর্থাৎ আমি একটা কথার কথা হিসেবে বললাম, উদাহরণ হিসেবে বললাম যে একটা রাষ্ট্রে যখন সবকিছু অনিশ্চিত থাকে, ঘটনার পেছনে কে দায়ী, কাকে দায়ভার দেওয়া যায়, নির্বাচন আদৌ হবে কিনা, হলে কবে হবে, কারা জিততে পারে ইত্যাদি কোনো কিছুই যখন বোঝা না যায়, কে কোন দিক থেকে ষড়যন্ত্র করছে কিছুই যখন আন্দাজ করা না যায়, তখন তো আসলে লেখার পরিস্থিতিটা থাকে না। তো অনির্বাচিত সরকারের আমলে এই ঘটনাটা বেশি থাকে। অনির্বাচিত সরকারের আমলে লেখার বিষয়বস্তু নির্বাচিত সরকারের আমলে লেখার বিষয়বস্তু চাইতে বেশি হয়। অনেক ঘটনাই ঘটে। কিন্তু মূল যে সমস্যাটা হয়, আপনাকে যদি কোনো একটা ফোন কোম্পানি যদি অফার দেয়
যে আপনাকে 100 GB ফ্রি ডাটা দেওয়া হবে, কিন্তু শেষ করতে হবে 15 মিনিটের মধ্যে। আপনি কিন্তু পারবেন না। অরাজনৈতিক সরকারের আমলে আসলে 100 বিষয়বস্তু ঘটে লেখার মতো একদিনে। মাসে 3000-4000 ঘটনা ঘটে কলাম লেখার মতো। আর রাজনৈতিক সরকারের আমলে 2টা-3টা মাসে ঘটে। 3টার মধ্যে থেকে আমরা 2টো বেছে নিই। আর অরাজনৈতিক সরকারের আমলে এত বেশি ঘটে যে একটা লিখতে গেলে অন্যটা মনোযোগের হ্যাঁ, ভেতর সেটাই দেখা বাইরে যাচ্ছে চলে আসলে যায়। চারদিকে, এটাই আমরা উপলব্ধি করতে পারছি। এই হচ্ছে রাজনৈতিক এবং অরাজনৈতিক সরকারের আমলে কলাম লিখতে গেলে যে ব্যবধানটা পরিলক্ষিত হয়, এটা স্বরূপ হচ্ছে এটা। প্রসঙ্গক্রমে প্রশ্ন করি, রাজনৈতিক কলাম লেখার ফলে কাদের দ্বারা বেশি প্রতিবন্ধকতার শিকার হন? অর্থাৎ নিজ মতাদর্শের লোকজনের কাছ থেকে বেশি, নাকি অন্য মতাদর্শের? এটা একটা মজার প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক কলাম যারা লেখেন তারা তো কখনোই নিরপেক্ষ থাকতে পারেন না। হ্যাঁ। কোনো না একটা পক্ষ অবলম্বন করতে হয়। যারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করেন তারা তো আসলে ভণ্ড। হুম। কোনো মানুষই নিরপেক্ষ থাকতে পারেন না। আর পাগল এবং শিশু ছাড়া যে কেউ নিরপেক্ষ না, সেটা তো বিভিন্ন জনই বলে গেছেন। এখন ঘটনা হচ্ছে, কলাম, বেশিরভাগ কলাম যাদের বিরুদ্ধে যায় তাদেরকেই তো আমি রাজনৈতিক প্রতিপক্ষ বলতে পারি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ কারা? যাদের হ্যাঁ। বিরুদ্ধে আমার বেশিরভাগ কলাম যায়। কাদের বিরুদ্ধে যায় সে কথা আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না, নৈর্ব্যক্তিক থাকতে চাচ্ছি। যাদের বিরুদ্ধে অধিকাংশ কলাম যায় তারা কিন্তু মূলত শেষ পর্যন্ত আর কলামগুলো পড়েন না। অপ্রিয় বিষয়গুলো কিন্তু কেউ কিন্তু পড়তে চায় না। হুম। তো তারা দীর্ঘদিন ধরে ফলো করেনও না, তারা দীর্ঘদিন ধরে পঠনটা অব্যাহত রাখেন না, তারা আনফলো করে দিয়ে চলে যান। যাদের পক্ষে যায় অধিকাংশ কলাম তারাই কিন্তু মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু বেশি পড়ে থাকেন, যেহেতু তারা এই লেখাগুলো উপভোগ করেন। যাদের বিরুদ্ধে যায় তারা আক্রমণ করতে করতে ক্লান্ত হয়ে একটা সময় বিদায় হয়ে যায়। আর কলামগুলো যাদের, বেশিরভাগ কলামই যাদের পক্ষে যায়, কলামিস্টের প্রতি বা লেখকের প্রতি তাদের একটা প্রত্যাশা তৈরি হয়ে যায়। কি প্রত্যাশা? এই কলামিস্ট আমাদের মতো করে চলবে, আমাদের মতো করে বলবে, আমাদের মতো করে ঢলবে, আমাদের মতো করে টলবে। আমরা যে জুতা ব্যবহার করি, এই কলামিস্ট ওই একই জুতা, একই মাপের, একই কোম্পানির জুতা ব্যবহার করবে। আমরা যাদেরকে অপছন্দ করি, এই কলামিস্ট তাদেরকে অপছন্দ করবে। আমরা যাদেরকে বন্ধু মনে করি, এই কলামিস্টও তাকে বন্ধু মনে করবে। আমরা একযোগে, আমরা যে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের যে লাঠিয়াল বাহিনী, আমরা গোটা লাঠিয়াল বাহিনী সম্মিলিতভাবে যার উপরে ঝাঁপিয়ে পড়ব, এই লেখকও তার বিরুদ্ধে একটা বিদ্রুপাত্মক ছড়া লিখবে, অথবা একটা কলাম লিখবে, অথবা একটা ভিডিও বানাবে। অর্থাৎ এই কলামিস্টকেও আমাদের মতো করিয়া চলিতে হইবে। যদি তিনি না চলিয়া থাকেন, আমরা সম্মিলিতভাবে তাহাকে আক্রমণ করিয়া তার বিষদন্ত ভাঙিয়ে দিব। কেন এরকমের একটা বিষয় থাকে? প্রথম কারণটা এটা বললাম, আক্রমণের। দ্বিতীয় কারণটা হচ্ছে, এই কলামিস্ট যেহেতু আমাদের বিরুদ্ধে, মানে আমাদের শত্রুর বিরুদ্ধে লিখে থাকে, মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। এ যখন আমাদের বিরুদ্ধে লেখে, তখন আমাদের বিরুদ্ধের কথাগুলো সাধারণ মানুষ বিশ্বাস করে ফেলে। সে যেহেতু সবারই সমালোচনা করে, আমাদের বিরুদ্ধে সে যখন কোনো কিছু লেখে, সাধারণ মানুষ এটা খুব সহজেই বিশ্বাস করে ফেলে। অতএব চলো আমরা আক্রমণ করে ওর গ্রহণযোগ্যতাটাকে ভেঙে দেই, সম্মিলিতভাবে আক্রমণ করে। আমরা সম্মিলিতভাবে আক্রমণ করব যাতে সে শুধু আমাদের শত্রুদের বিরুদ্ধেই লেখে, আমাদের বিরুদ্ধে কখনো সে যেন একটা কথা উচ্চারণ না করে। এরকম একটা ব্যাপার নিজের মতাদর্শের পাঠকদের মধ্যে তৈরি হয়ে যায়। নিজের মতাদর্শের যে রাজনৈতিক দলটা আছে, ওই রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী আক্রমণ করে ওই লেখকের চরিত্র হনন করে, ওই লেখকের লেখার যে আত্মবিশ্বাস, যে নৈতিক অবস্থান, যে মোরাল, ওই জিনিসটাকে তারা ধ্বংস করে দেয়। এবং আপনি নিশ্চয়ই আমার এই উত্তরটা শুনে বুঝতে পেরেছেন যে আমাকে আক্রমণ, আসলে আমি যাদেরকে অপছন্দ করি, যে মতাদর্শটাকে অপছন্দ করি, সেই মতাদর্শের লোকজন আমাকে যতটা আক্রমণ সামাজিক যোগাযোগের মাধ্যমে কলামের প্রেক্ষিতে করেছেন, তার চাইতে বেশি আক্রমণ করেছেন যাদের মতাদর্শ আমি পছন্দ করি, যারা আমার মতাদর্শ পছন্দ করে, কিন্তু একটু এদিক সেদিক হলেই তারা ভয়ঙ্কর রকমের আক্রমণ করে থাকেন। এবং সেই আক্রমণগুলোর যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেই পার্শ্ব প্রতিক্রিয়া পেরোতে অনেক সময় মাসের পর মাস লেগে যায়। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলে এই প্রশ্নের উত্তর আমি শেষ করছি। নিজের মতাদর্শের লোকজন যখন আক্রমণ করে, তারা জানেই না যে তারা নিজেদের কত বড় ক্ষতি করছে। কারণ ওই লেখক পরবর্তী যে 4টা 5টা বা 10টা কলাম লেখার প্রস্তুতি নিচ্ছেন, এমনও হতে পারে এই 10টা কলামের 8টাই তাদের পক্ষেই যেত। তারা আক্রমণটা করার ফলে
এই যে লেখকের আত্মবিশ্বাসটা নষ্ট হলো, ধৈর্যটা নষ্ট হলো, অভিমান তৈরি হলো, তার মধ্যে ক্রোধ তৈরি হলো, এই ক্রোধের ফলে যে 10টা কলাম নষ্ট হচ্ছে, এটা তাদের পক্ষেই তো যেত। আক্রমণ করে 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 তারা আসলে তাদের পক্ষের কলামগুলোই, তাদের পক্ষের বয়ানগুলোই নষ্ট করে ফেলছেন। এটা খুব বেদনার একটা বিষয়, একদম। প্রচণ্ড বেদনার বিষয়। হুম, হুম। কারো নাম উল্লেখ না করেই বললাম, নৈর্ব্যক্তিক থেকেই বললাম যে বিভিন্ন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীগুলো জানেই না হুম। যে তারা তাদের নিজ মতাদর্শের একজন লেখককে আক্রমণ করে তারা নিজেদের কবর রচনা করলো। এবার আরেকটা প্রশ্ন যুক্ত করি। রাজনৈতিক কলাম লিখছেন আপনি প্রায় ২ দশক ধরে, অর্থাৎ অনেক দিন ধরে। রাজনৈতিক কলাম লিখে আপনার প্রাপ্তি কি? আপনি কি পেয়েছেন? রাজনৈতিক কলাম লিখে আমি কি পেয়েছি? রাজনৈতিক কলাম লিখে আমি আত্মতৃপ্তি পেয়েছি। আচ্ছা। আমি রাজনৈতিক কলাম লিখব বলে আমি কোনো ব্যবসা বাণিজ্যে যাইনি, আমি হুম, কোনো চাকরিতে যাইনি, হুম। আমি কোনো রাজনৈতিক দলে যাইনি। আমি কায়েমি স্বার্থ আছে এরকম কোনো পদ পদবিতে যাইনি। আমি তো যেতে চাইলে তো যেতে পারতাম যে কোনো জায়গাতেই, সেই সুযোগ তো আমার ছিল। আমি যেখান থেকে পড়াশোনা করেছি তারা তো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে। হুম, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা যারা করে এদের বেশিরভাগই আমি যেখান থেকে পাশ করে বেরিয়েছি সেখানকারই লোক। হ্যাঁ। তাদেরকে ধরে হোক, নিজের যোগ্যতায় হোক বা অন্য যে কোনো শক্তির বলে বলীয়ান হয়ে হোক যেতে তো পারতাম। সেখানে যে যাইনি, না যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমি আমার মতো করে বলতে চেয়েছি, আমার মতো করে চলতে চেয়েছি, আমার মতো করে আমি লিখতে চেয়েছি। এবং এই যে আমি আমার মতো করে চলতে চাচ্ছি, এই যে আমি এই যে একটা আমিত্ব তৈরি করতে পেরেছি, নিজের একটা আত্মমুগ্ধতা তৈরি করতে পেরেছি, নিজের বক্তব্যটা প্রকাশ করতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। আর হুম, একটা শান্তির জায়গা হচ্ছে যে যদি অন্যের অধীনে কোনো কাজকর্ম করতাম, চাকরি বাকরি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, তাদের মতো করে চলতে হতো। এখন যে নিজের মতো করে চলতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি, এই স্বাধীনতা আর নিজের বক্তব্য প্রকাশ করার ফলে দেখা যায় যে পাঠকরা বেশিরভাগ লেখাপড়েই মনে করে আরে এটা তো আমার বক্তব্য। এই যে অন্যদের বক্তব্যকে, অন্যদের চিন্তাকে আমি অনুবাদ করে এই যে লিখতে পারছি, এই লিখতে পারার ফলে যেটা হয়, সমাজের একজন বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে পরিচয় হয়েছে। তারা অভূতপূর্ব সম্মান দিয়েছেন। অসম্মান যেমন একটা গোষ্ঠী করে, এতক্ষণ তো অসম্মানের গল্প বললাম। হুম। এত গভীর জায়গায় গিয়ে আমি পৌঁছতে পেরেছি এই লেখালেখির কারণে। একবার নেপালের অ্যাটর্নি জেনারেল ২০১০ সালে যুবরাজ সংগ্রহওয়ালা, হুম। তিনি হিউম্যান রাইটস সামার স্কুলে আমাকে দেখে একটা কথা বলতেন যে কবি 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 বলে সম্বোধন করতেন। আর একটা কথা বলতেন যে যেখানে না পৌঁছে রবি সেখানে পৌঁছে কবি। উক্তিটা ওনার না, অন্য কারোরই উক্তি। আমাকে দেখে কথাগুলো বলতেন। তো কলাম লিখে বা কবিতা লিখে কি পেয়েছি? রবি পর্যন্ত পৌঁছে গিয়েছি, মানে সূর্য পর্যন্ত পৌঁছে গিয়েছি। যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে কবি বলছেন। সেখানে কবিতার আলো বা কবিতার বাক্য পৌঁছায়। অনেকটা ওই যে অভেদ্য এবং দুর্গম্য এবং অগম্য যে জায়গাগুলো যেখানে যাওয়া যায় না, অথবা যেতে গেলেও অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয়, সেখানে বিনা আয়াসে অর্থাৎ অনায়াসে সেখানে পৌঁছে গিয়েছি। যেসব মানুষদের সাথে আমি কোনোদিনই কথা বলতে পারতাম না, কথা বলার কোনো যোগ্যতাই নেই, সেখানে আমার প্রবেশাধিকারই নেই, সেখানে আমি প্রবিষ্ট হয়ে বসে আছি। তারা আমাকে আহ্বান করছেন, একটু সাক্ষাৎ কামনা করছেন, একটু কথা বলতে চাইছেন, সাক্ষাৎ হলে অভূতপূর্ব সম্মান দিচ্ছেন। এই সম্মানটা লেখালেখি না করলে পেতাম না। হুম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু রাগ থাকে, কিছু ক্ষোভ থাকে, কিছু ক্রোধ থাকে। সেই রাগ, ক্ষোভ এবং ক্রোধগুলো উগরে দেওয়ার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। হয় তাকে ছবি আঁকতে হয়, অথবা তাকে গান গাইতে হয়, প্রতিবাদী গান। ফকির আলমগীর যে ধরনের গান গাইতেন, বা প্রতিবাদী চিত্রকর্ম অনেক সময় আঁকতে হয়। আহ, ইত্যাদি কোনো কিছুই না পারলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে মাথায় বাঁশ দিয়ে বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিতে পারলে কারো, আমার প্রতিপক্ষের শত্রুর যদি মাথা ফাটিয়ে দেওয়া যায় তাহলে এক ধরনের শান্তি পাওয়া যায়। এখন আপনার মাথা ফাটানোর মতো সামর্থ্য যেহেতু আমার নেই, বা ওই জাতীয় মন মানসিকতাও নেই, আমাকে কিছু তো একটা করে আমার ক্ষোভটাকে উগরে দিতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ক্ষোভ থাকে। কলম লেখার ফলে খুব শান্তি লাগে, মনে হচ্ছে শীতল এক গ্লাস পানি আমি পান করলাম, যে পানিটা হিমালয়ের চূড়া থেকে নিয়ে আসা হয়েছে, এরকম বিশুদ্ধ পানি পান করলাম। হাঁপ ছেড়ে বাঁচা যায় লিখলে। কলাম লেখার ফলে যেটা হয়েছে যে আমি এক একটা কলাম লেখার পরে মনে হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হচ্ছে যে বুকের উপরে যে একটা পাথর বাঁধা ছিল, যেটা সেনাপ্রধান বেঁধে তিনি এখনো গত 15 মাস ধরে যে পাথর বেঁধে আছেন, মনে হচ্ছে পাথরটা সরে গেল। এরকম যে পাথর সরে যাওয়া, এই যে একটা আত্মতৃপ্তি, অগম্য জায়গাগুলোতে যেতে পারা, সূর্য পর্যন্ত পৌঁছে যাওয়া,
সূর্য পর্যন্ত পৌঁছে যাওয়ার কথাটা কিন্তু কথার কথা হিসেবে বললাম, এটাকে কেউ যেন আবার নার্সিসিজম হিসেবে না নেয়। এই পর্যন্ত পৌঁছে যাওয়া, এটাই হচ্ছে কলাম লিখে শান্তি। আচ্ছা, খুবই দারুণভাবে উত্তর দিয়েছেন প্রতিটা কথার। একটু ভিন্ন প্রশ্ন করি। আপনি এই যে কলাম লিখছেন, কলাম লেখা নিয়ে আপনার এত পাওয়া বা এত প্রতিবন্ধকতার শিকার। প্রশ্নটা হচ্ছে গিয়ে, আপনি যদি কলাম না লিখতেন তাহলে পৃথিবীর কি ক্ষতি হতো? আমার যদি জন্ম না হতো তাতেও পৃথিবীর কোনো ক্ষতি হতো না, আচ্ছা। বা আপনারও যদি জন্ম না হতো, বা আপনার যে বংশ পরম্পরা বা আমার যে বংশ পরম্পরা, আমাদের 14 গোষ্ঠীর জন্ম না হলেও পৃথিবীর কোনো ক্ষতি হতো না। হুম। আবার আপনি যে কাজগুলো করছেন, এই শিল্প সংস্কৃতির এই ধারাটাতে আছেন, এটা না করলে পৃথিবীর তেমন কোনো ক্ষতি হতো না। বা আমি যদি জীবনে কোনো কিছু যদি না লিখতাম, তাতেও পৃথিবীর কোনো ক্ষতি হতো না। পৃথিবীর মতো করেই চলতো। কিন্তু পৃথিবীতে বাটারফ্লাই ইফেক্ট বলেও একটা কথা আছে। হুম। একটা পুকুরে যখন আমরা ঢিল নিক্ষেপ করি, তখন ওই ঢিলের জায়গাটাতে যে ঢেউটা তৈরি হয়, ওই ঢেউটা ক্রমশ পুকুরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। এটাকে বাটারফ্লাই ইফেক্ট বলে। আপনি যখন শিল্প সংস্কৃতির এই ধারার সাথে যুক্ত থেকে কিছু ভিডিও নির্মাণ করছেন, কিছু পডকাস্ট করছেন, এটার একটা প্রভাব পৃথিবীতে পড়ে। দীর্ঘমেয়াদী। আবার আমি যখন একটা লেখা লিখছি, তাৎক্ষণিকভাবে মনে হতে পারে এটা অনর্থক, কিন্তু শেষ পর্যন্ত অন্তত 1000 মানুষও এই লেখাটা পড়ে তাদের মতাদর্শ পরিবর্তন করছেন, হুম। বা তারা আগে যে ভুল একটা মতাদর্শ নিয়েছিলেন সেটা অন্তত শোধরানোর একটা সুযোগ পাচ্ছেন। হুম। এই যে 1000 মানুষকেও অন্তত মতাদর্শ শোধরালাম, এর ফলে পৃথিবীর কিছুটা উপকার হচ্ছে বলে মনে করি। আর অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ হয়তো রাজনৈতিক কোনো একটা ঘটনার প্রেক্ষিতে কারো উপরে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হয়তো আমার একটা লেখা পড়ার পরে তিনি ওই হামলাটা থেকে বিরত আছেন। অর্থাৎ একটা লেখা পড়ে হয়তো এক ফোঁটা রক্তপাত কম হলেও কিন্তু হচ্ছে। আবার একটা বিষয়, যে সেটা হচ্ছে দ্রব্যমূল্য যখন বেড়ে যায়, যখন অসহনীয় অবস্থাতে পৌঁছে যায়, তখন কিন্তু আমাদের দেশের 20 কোটি মানুষ কিন্তু প্রতিবাদ করে না। প্রতিবাদ করে সর্বোচ্চ 20 জন, 2 জন ব্যানার নিয়ে দাঁড়ায়, পেছনে হয়তো 18 জন সর্বোচ্চ থাকে। অনেক সময় 18 জনও থাকে না, 8-10 জন থাকে, তাদেরকে পুলিশ এসে পেটায়। ওই রক্ত দেখে মানুষ একটু ক্ষুব্ধ হয়ে ওঠে, সরকার বাধ্য হয়ে ওই পণ্যটার দাম 2 টাকা 10 টাকা কমিয়ে দেয়। এই যে দেখুন, যে 20 কোটি মানুষের দেশে ওই 2 জনের প্রতিবাদের কারণে বা 20 জনের প্রতিবাদের কারণে গোটা রাষ্ট্রটারই দ্রব্যমূল্যটা কমে গেল। এই যে মাত্র 20 জন যে এই প্রতিবাদটা করলেন, সেটা সুফল ভোগ করলেন কিন্তু 20 কোটি মানুষ। ঠিক তেমনি ভাবে আমি যখন কষ্ট সৃষ্টে একটা কলামে আমি যখন লিখছি, তখন এটা ভাবার কোনো অবকাশ নেই যে এটা বিফলে গেল। এটা কেউ না কেউ পড়ে উজ্জীবিত হয়েছে, অথবা মতদর্শ পরিবর্তন করেছে, অথবা কোনো না কোনোভাবে রক্তপাতের পথ থেকে, কলহের পথ থেকে, দ্বন্দ্বের পথ থেকে বেরিয়ে আসছে। এই যে পৃথিবী থেকে যে দ্বন্দ্ব কমিয়ে দিলাম, আমরা তো অনেকটা কাকের মতো লেখকরা, কাকের মতো। কাক বা পাতিকাক, তারা যে আমাদের শহরের ময়লা আবর্জনা খেয়ে খেয়ে আমাদের উপকার করে চলছে প্রকৃতির বন্ধু হিসেবে, আমরা কিন্তু কাক বা কাককে আমরা কিন্তু কখনো স্বীকৃতি দিই না। ঠিক লেখকরাও, ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক লেখকরাও অনেকটা এরকমের, যে তারা নীরবে নিভৃতে জাতির মানসিক চিকিৎসক হিসেবে তারা কাজ করে যান। তা আমি মনে করি যে আমি যদি না লিখতাম, হয়তো আরেকটু দেশে অস্থিতিশীলতা হয়তো আরেকটু থাকতে পারতো। স্থিতিশীলতা 1 কোটি ভাগের 1 ভাগ হয়তো কমিয়ে আনতে পেরেছি। অন্যান্য যারা লেখেন তার হয়তো আরেক ভাগ, আরেক ভাগ, আরেক ভাগ, এভাবে বিভিন্ন লেখক মিলেই তো দেশটাকে স্থিতিশীল রাখেন। এই সংবাদপত্রকে বলা হয় পঞ্চম স্তম্ভ একটা রাষ্ট্রের। ওই কলামও তো অনেকটা সংবাদপত্রেরই একটা অংশ আর কি। অবশ্যই অংশ, হ্যাঁ। যেহেতু কলাম নিয়ে অনেক আলাপ করলাম, এবার একটা আলাপ তুলি। সেটা হচ্ছে গিয়ে, আমি যেটা লক্ষ্য করেছি আপনার কলামগুলো কিন্তু বেশ বড় হয়। অনেক সময় 30-40 মিনিট, 1 ঘন্টাও লেগে যায় আপনার একটা কলাম পড়তে, অর্থাৎ একটা বই পড়ার মতোই। এই যে এত বড় বড় লেখা আপনি লিখেন, তারপরেও কিন্তু পাঠক দেখলাম যে পড়ে, সানন্দেই পড়ে, পরে এবং পয়সাও পড়ে দেয়। পয়সাও দেয়। আবার সেই লেখা পড়ে অনেকে শেয়ার করে, আবার ওইখানে 2টা লাইন লেখে, কমেন্টে লেখে, এবং সে অনেকে এটা নিয়ে আলাপও তোলে আড্ডার মধ্যে। তো এই যে পাঠককে ধরে রাখা, এটা আসলে কিভাবে সম্ভব হয় এত বড় বড় লেখার পরেও? পাঠক ধরে রাখার জন্য আমি কিছুই করি না। আচ্ছা। এই যে আমি কোনো কিছুই করি না পাঠক ধরে রাখার জন্য, এর ফলেই পাঠক থেকে যায়, পাঠক যায় না। এর কারণ হচ্ছে কৃত্রিমভাবে আমি কোনো কিছু করি না। যদি 3 মাস 6 মাসে যদি আমার মাথার মধ্যে যদি কোনো কলাম বা কবিতা না আসে, আমি লিখি না।
এই যে 6 মাস ধরে কোনো লিখছি না, 6 মাস পরে যেটা লিখছি এই কারণে এটা আকর্ষণীয় হয়। অর্থাৎ আমার অন্তর যেটা না বলছে সেটা আমি করছি না, সেটা আমি লিখছি না। এই যে অন্তরের টানে আমি যে সাড়া দেই, এই যে অন্তর বাজাই সঞ্জীব চৌধুরীর একটা গানের মতো করে, এই নিজের অন্তরের ডাকে, হৃদয়ের ডাকে এই যে সাড়া দেই, আমি যে অহেতুক কোনো কিছু করি না বা লিখি না, বা কারো দ্বারা আদিষ্ট হয়ে ফরমাইশ প্রাপ্ত হয়ে কোনো কিছু লিখি না যে তোমাকে এই কিছু পয়সা দিলাম, তুমি অমুক লোকের বিরুদ্ধে একটা কলাম লিখে ফেলো। এই জাতীয় কাজ যেহেতু আমাকে দিয়ে কেউ করাতে পারেনি, তবে লেখা পড়ে পয়সা পাঠাতে পারে, লেখাপড়ার আগে না যে পয়সা দিয়ে তোমাকে দিয়ে লেখাচ্ছি এই রকমের পদ্ধতিতে আমি যেহেতু যাইনি। তো যেহেতু নিজের অন্তরে ডাকে সাড়া দেই, যেহেতু অন্যের দ্বারা ফরমাইশ প্রাপ্ত হয়ে বা আদিষ্ট হয়ে নির্দিষ্ট হয়ে যেহেতু কোনো কিছু লিখি না, এবং যা কিছু লিখি আজ পর্যন্ত আমাকে কেউ মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করতে পারেনি। হয়তো যুক্তির সাথে দ্বিমত পোষণ করতে পেরেছে, কিন্তু ভুয়া তথ্য যেহেতু আজ পর্যন্ত দেইনি, যাচাই বাচাই না করে সাধারণত যেহেতু কোনো কিছু দেই না, এই জন্য পাঠকরা হয়তো ভাবেন যে এই ভদ্রলোক যা লিখছেন ভেবেচিন্তে লিখছেন, যাচাই করে লিখছেন। এমনকি তিনি যে একটা কমা, সেমিক্লোন, দাড়ি বা হাইফেন বা কোলন ড্যাশ ব্যবহার করছেন, এটারও একটা তাৎপর্য আছে। যেহেতু আমি বানান সচেতন, জ্যোতিচিহ্ন সচেতন, তাই পাঠক এটুকু অন্তত বুঝতে পেরেছেন যে ইনি যে কমাটা ব্যবহার করেছেন এই কমাটাও তাৎপর্যবিহীন নয়, এই কমাটারও একটা অর্থ আছে, এই কমাটা তিনি না ভেবে চিনতে দেননি। এই যে সমস্ত কিছু ভেবেচিন্তে যেহেতু লিখছি, একটা জ্যোতিচিহ্ন ব্যবহার করলে পর্যন্ত ওটার পেছনেও যেহেতু একটা রহস্য আছে, একটা ব্যাখ্যা আছে, একটা তর্জমা আছে, এই অহেতুক কোনো কিছু করি না বলে সংযম ধরে রাখি বা ধরে রাখার চেষ্টা করি বলে, এবং বানান ব্যাকরণ ট্যাকরণ সমস্ত কিছু মেনে চলি বলে পাঠক অন্তত মনে করেন যে পড়া যায়, এটা পড়ার যোগ্য, এটা পাচ্য, এটা খাদ্য, এটা অপাচ্য নয়, এটা অখাদ্য নয়। এই যে একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে, এই মানসিকতা তৈরি করার জন্য কিন্তু আমি নিজে কিছু করিনি, আমি আসলে এমনই। এই যে এমনই নিজের অন্তরে ডাকে সাড়া দিচ্ছি, অভিনয়টা করছি না। আর যারা লেখার সময় অভিনয় যারা না করে, তাদের লেখার আকৃতি যতটাই বড় হোক, পড়ার শেষে ঠিকই মন্তব্য করে যে আরেকটু বড় হলে ভালো হতো। এই যে আরেকটু বড় হলে ভালো হতো, এত বড় হওয়ার পরও এই যে একটা মানসিকতা, আর এই যে চেষ্টা করি না পাঠক ধরে রাখার, এই কারণেই পাঠক ধরে থাকে। খুবই চমৎকার উত্তর দিয়েছেন। আসলে প্রতিটা বিষয়ে যতগুলো উত্তর আপনি দিয়েছেন খুবই ভালো লেগেছে এবং খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে। ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, প্রশ্নগুলো করার জন্য। আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আর বুক ওয়ার্মের জন্য অশেষ শুভকামনা, শুভাশিস ইত্যাদি যত শুভ দিয়ে শুরু যা কিছু আছে, বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের জন্য সেই শুভকামনাটা থাকবে। আমরাও ভীষণ আনন্দিত আপনাকে পেয়ে, আপনার সাথে কলাম নিয়ে অর্থাৎ রাজনৈতিক কলাম নিয়ে আলাপ করতে পেরে। যেহেতু এই আলাপগুলো সচরাচর করা হয় না বা প্রসঙ্গক্রমেও খুব একটা দেখা যায় না মানে ক্যামেরাতে বা পর্দায়, তো আমরা সেটাই পাঠক বা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম। ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সময় জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আমাদের কথাগুলো শুনলেন। তো আজকে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষক ও কবি আখতারুজ্জামান আজাদ। তাকেও ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় স্বপ্ন খোঁজুন। ধন্যবাদ।